খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। চিকিৎসকরা বললেই নেওয়া হবে বিদেশে। রাতভর হাসপাতালের বাইরে নেতাকর্মী শুভানুধ্যায়ীদের উদ্বিগ্ন আনাগোনা। বিদেশ যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং সুপারিশের পরিপ্রেক্ষিতেই। অদৃশ্য সুতোয় আটকা তারেক রহমানের মায়ের কাছে ফেরা। শেষ সাক্ষাৎ না হলে নিষ্ঠুর ট্র্যাজেডি দেখবে দেশবাসী। বিশ্লেষকদের ধারণা জড়িত নিরাপত্তা হুমকি। বিএনপি চেয়ারপারসনের অসুস্থতার খবরে বিচলিত বগুড়াবাসী। সুস্থ হয়ে আবারও ফিরবেন শ্বশুরবাড়ি, এমনটাই প্রত্যাশা। টর্চ লাইট আমাদের জাতির জন্য, সেটা সমগ্র বাংলাদেশের জন্য। আজকে অসুস্থ, আমরা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। তার জন্য আমরা দোয়া করি যেন দ্রুত উনি আমাদের মাঝে আবারও ফিরে আসে। শীত এলেও কমেনি ডেঙ্গুর প্রকোপ। বিভিন্ন হাসপাতালে ভর্তি 2000-এর বেশি। জানুয়ারিতে কমতে পারে সংক্রমণ, বলছেন কীটতত্ত্ববিদরা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। দেশের সেরা চিকিৎসা পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। মেডিকেল বোর্ডের পরামর্শ এলেই খালেদা জিয়াকে নেওয়া হবে বিদেশে। রাতে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজএডএম জাহিদ হোসেন এসব তথ্য জানিয়েছেন। এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য ভিসা প্রস্তুত রয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সের জন্যও যোগাযোগ করা হয়েছে। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। নানা রোগে আক্রান্ত 80 বছর বয়সী খালেদা জিয়াকে 23 নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে আবারও ভর্তি করানো হয় হাসপাতালে। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে চলছে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা। শনিবার রাতে গণমাধ্যমের সাথে কথা বলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজএডএম জাহিদ হোসেন। জানান, এখনও অপরিবর্তিত রয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা। বলেন, পৃথিবীর সবচেয়ে ভালো চিকিৎসা করার আয়োজন করা হয়েছে দেশেই। খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়া নির্ভর করছে তার শারীরিক সুস্থতা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর। সারা পৃথিবীতে সবচেয়ে ভালো যে চিকিৎসা ব্যবস্থা করা প্রয়োজন সেটি ওনার জন্য এখানে করার আয়োজন করা হয়েছে। ওনার অবস্থা একই পর্যায়ে আছে এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি, অর্থাৎ শি ইজ মেনটেইনিং দি ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। আর বিদেশ যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং সুপারিশের পরিপ্রেক্ষিতেই। ডাক্তার জাহিদ জানান, চিকিৎসকদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া। চিকিৎসার স্বার্থে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান নেতাকর্মীদের প্রতি। চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিকভাবে তদারক করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। দলের সকল স্তরের নেতাকর্মী, সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি আমাদের একটাই অনুরোধ, সবাই চলুন আমরা দায়িত্বশীল আচরণ করি এবং রোগীর চিকিৎসার জন্য সর্বোৎকৃষ্ট যে সহযোগিতা প্রয়োজন সর্বোচ্চ সংযম এবং ধৈর্যের পরিচয় দেয়। এদিন গুলশানে চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিং করেন বিএনপি মহাসচিব। জানান, শুক্রবার রাতে দীর্ঘ সময় সভা হয়েছে মেডিকেল বোর্ডের। দেশের বাইরে নেয়ার প্রয়োজন হতে পারে, কিন্তু তার আগে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল হতে হবে। বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, আপনার ভিসা, অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এর অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। দলের প্রধান তিনি তার পোস্ট দিয়েছেন, এটা ব্যাখ্যাটা আমি ঠিক দিতে পারবো না এই মুহূর্তে আপনাদের সামনে। আমি কোনো বাধা দেখি বা দেখি না দেখি, এটা ইম্যাটেরিয়াল নাও। আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে উনি যে পোস্টটা দিয়েছেন এটাকে আপনারা ধরে নেন যে দিস ইজ দ্য পোস্ট, তার ভাষ্যটা, আর তো কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই।
এর আগে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম যমুনা টেলিভিশনকে বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর থেকেও খারাপ অবস্থায় ছিলেন, যেখান থেকে তিনি সুস্থ হয়ে ফিরেছেন। এই অবস্থার চেয়েও কিন্তু তিনি এর আগেও অনেক খারাপ কন্ডিশনে ছিলেন এবং আপনারা জানেন যে ফ্যাসিস্ট রিজিমে যখন তার বিদেশে চিকিৎসার প্রয়োজন ছিল সেই সময় তিনি চিকিৎসাতে পাননি, যার কারণে আমরা কিন্তু বিদেশ থেকে পরবর্তীতে চিকিৎসক এনে তার যে চিকিৎসা করেছিলাম সেই সময় কিন্তু তার কন্ডিশনটি খারাপ ছিল এবং তিনি কিন্তু ভালো হয়ে উঠেছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে বিভিন্ন দলের নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করছেন। এতে চিকিৎসকরা বিব্রত বোধ করছেন উল্লেখ করে এসব পরিহারের আহ্বান জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। জটলা সৃষ্টিতে দলীয় নিষেধাজ্ঞা সত্ত্বেও মনকে আটকাতে পারছেন না বিএনপি নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন শোনার পরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা জড়ো হচ্ছেন হাসপাতালের সামনে। গভীর রাত পর্যন্ত অপেক্ষার মাঝে কেউ করছেন কোরআন তেলাওয়াত, কেউ বা করছেন প্রার্থনা। সবার প্রত্যাশা দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বেগম জিয়া। রাত ৩টা, সমগ্র রাজধানী ঘুমিয়ে পড়লেও ঘুম নেই এই ভক্তের। বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য করে চলেছেন কুরআন তেলাওয়াত। সৃষ্টিকর্তার কাছে তার ফরিয়াদ, ফিরে আসুক প্রিয় নেত্রী। কোরআন শরীফ তেলাওয়াত করতেছি, দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদের নেত্রীকে যেন সুস্থ করে দেয়। আরেক ভক্ত হাসপাতালের গেটের কোনায় বসে আছেন। বুকে ঝুলানো কার্ডে লেখা, স্বেচ্ছায় বেগম খালেদা জিয়ার চিকিৎসায় দিতে চান নিজের ফুসফুসটাও। যদি আমার ফুসফুস, কিডনি যা কিছু লাগে, হার্টের যে কোনো কিছু লাগে, আমি সব দিতে প্রস্তুত, যাতে আমার নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাংলার জনগণের কল্যাণ করতে পারে। ভোর হওয়ার বাকি কয়েক ঘন্টা মাত্র, তখনও প্রিয় নেত্রীর স্বাস্থ্যের খোঁজ নিতে উদ্বেগ, উৎকণ্ঠা নিয়ে হাসপাতালের বাইরে কত কত নির্ঘুম চোখ, বলিন মুখের অপেক্ষা। বিএনপি মহাসচিবের নিষেধাজ্ঞাতেও মানছে না মন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে যে কোনো ভিড় না করে, তারপর তো আমরা মন মানাইতে পারি না। আবেগের আমার মা, দেশ নেত্রীর মা, মন তো আর বাধা থাকা যায় না। তারপরে এত রাতে আমরা মগবাজার থেকে সবাই এখানে আসছি আমাদের খালেদা জিয়া প্রাণপ্রিয় মানুষটাকে একটু দেখার জন্য। আমরা চাই উনিও আমাদের মতো কথা বলতে পারবে এবং আবার আমাদের মাঝে ফিরে এসে এই বাংলাদেশের গণতন্ত্রের ঝান্ডাটাকে যেভাবে তিনি উড়িয়েছিলেন আবারও তিনি উড়াবেন। বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন শোনার পর থেকেই অসংখ্য নেতাকর্মী এসে জড়ো হচ্ছেন হাসপাতালের সামনে। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অপেক্ষা। এই বুঝি কোনো একটা সুসংবাদ এলো। রাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সরকারের উপদেষ্টাও আসেন বিএনপি চেয়ারপারসনকে দেখতে। এ সময় তারা বেগম জিয়ার সুস্থতা কামনা করেন, একই সাথে তার জন্য দেশবাসীকেও দোয়া করতে অনুরোধ করেন। বাংলাদেশ একটি এখন গণতান্ত্রিক রূপান্তরের যে সময় পার করছে, এই সময়ে আসলে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার ব্যাপারে যে কোনো ধরনের খারাপ সংবাদের জন্য প্রস্তুত না, এবং আমরা প্রত্যাশা করি যে তিনি দ্রুতই সুস্থ হবেন এবং বাংলাদেশের এই গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়া সেটাও তিনি দেখে যাবেন। কেউ বিএনপি করে না, ছাত্রদল করে না, যুবদল করে না, মসজিদ, মাদ্রাসায়, মন্দির, প্যাগোডা, গির্জায় দোয়ার আয়োজন করছে। কারণ সকলে এটা কিন্তু ফিল করছে যে এই মুহূর্তে জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে খালেদা জিয়ার একটা উপস্থিতি, তার একটা নেতৃত্ব, তার একটা দিক নির্দেশনা এই জাতির জন্য খুবই প্রয়োজন। সবার প্রার্থনা বেগম জিয়া সুস্থ হয়ে উঠবেন, আবারও দায়িত্ব নেবেন দল, দেশ ও মানুষের। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। মা সন্তানের দূরত্ব যোজন যোজন, এই দূরত্ব শুধুই পথের। ছেলের মন পড়ে আছে বাংলাদেশে। অসুস্থ মায়ের কাছে থাকার কি ভীষণ আকুতি। গোটা পরিবারই দেশের রাজনীতিতে দুর্দণ্ড প্রতাপশালী, কিন্তু সম্পর্ক যখন ব্যক্তিগত তখন রাজনীতি বড় বেশি ঠুনকো। কঠিন বাস্তবতায় কোথায় যেন আটকে আছে সব। মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সন্তান তারেক রহমানের এই থাকা না থাকার বেদনার্ত আক্ষেপের কথাই জানাচ্ছেন সুমাইয়া ঐশী।
2008 সালের 11 সেপ্টেম্বর তারেক রহমান তখন অকথ্য নির্যাতনে শয্যাশায়ী। কথা চলছে উন্নত চিকিৎসার। ওই দিন সাব জেল থেকে মুক্তি পেয়ে ছেলেকে পিজি হাসপাতালে দেখতে যান খালেদা জিয়া। দেশের মাটিতে মা ছেলের দেখার শেষ দৃশ্য ছিল এটিই। ওই দিন উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় তারেক রহমানকে নেওয়া হয় যুক্তরাজ্যে। এরপরই এক অনন্ত অপেক্ষা আর আক্ষেপের গল্পের শুরু। অপেক্ষা মায়ের সঙ্গে ছেলের মিলনের, আক্ষেপ ভাইয়ের শেষ নিঃশ্বাসের সঙ্গী হতে না পারার। 11 পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের সময় উন্নত চিকিৎসা নিতে তারেক রহমান পাড়ি জমান যুক্তরাজ্যে। এরপর রাজনীতির জটিল সমীকরণে বন্ধ হয় তার ফেরার পথ। জন্মভূমির মাটির গন্ধ পাননি 17টি বছর। এই সময়ে মায়ের স্পর্শ পেয়েছেন মাত্র 4 বার। তবে এবার যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মা, তখন তার মন মরিয়া হয়ে আবারও চাইছে সেই আঁচলের ছায়াতল। তবে এই ক্ষণেও কোনো এক জটিল বজ্রআঁটুনিতে অনিশ্চিত মা ছেলের মিলন। তাই তো সেই আক্ষেপের কথা তিনি সরাসরি জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীদের। এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে। রক্তের বন্ধনের উজ্জ্বল প্রদীপগুলো নিভে যাওয়ার আগে আঁচ নিতে না পারার কষ্ট তারেক রহমানের এই প্রথম নয়। রাজনীতির নিষ্ঠুর চালে ভাইয়ের শেষ নিঃশ্বাসের সঙ্গীও হতে পারেননি তিনি। 2015 সালের 24 জানুয়ারি মালয়েশিয়ায় আরাফাত রহমান কোকো যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখনও কয়েক হাজার মাইল দূরে অসহায় এক বড় ভাইয়ের নীরব অশ্রুর সাক্ষী হয়েছিল টেমস নদী। 10 বছর পর ফের দেখা দিয়েছে সেই দৃশ্যের পুনরাবৃত্তির শঙ্কা। সবশেষ চলতি বছরের জানুয়ারিতে চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। অসুস্থ মাকে তখন প্রাণপণে আঁকড়ে ধরেছিলেন তারেক রহমান। রাজনীতির ভারী পদপদবীর বাইরে মা সন্তানের সেই মুহূর্ত চোখ ভিজিয়েছিল বহু মানুষের। মায়ের আঁচলের গন্ধ কি আর পাবেন তারেক রহমান? সব জটিলতা হয়তো কাটবে দ্রুত, হয়তো দেশেও ফিরবেন তিনি, কিন্তু সেই মাটির গন্ধ কিভাবে নেবেন একজন সন্তান? ভাইকে শেষ দেখা দেখতে পারেননি তারেক রহমান। যদি মায়ের সঙ্গেও না হয় শেষ সাক্ষাৎ, তবে দেশের রাজনীতির ইতিহাসে এ তো এক নিষ্ঠুর ট্র্যাজেডি। একজন সন্তানের কাছে কি জবাব দেবে ভূ রাজনীতির মারপ্যাচে পড়া এই বাংলাদেশ? সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। মায়ের অসুস্থতার সময় দেশে ফেরা নিয়ে তারেক রহমানের স্ট্যাটাস তাৎপর্যপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা। এর পেছনে বড় ধরনের নিরাপত্তা হুমকি থাকতে পারে বলেও ধারণা করছেন তারা। এই অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে না ফিরলে নির্বাচন নিয়েও শঙ্কা বাড়বে ধারণা করছেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান। অবশ্য তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো আপত্তি নেই, স্পষ্ট জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। নানা রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনকে রাখতে হচ্ছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে। মায়ের এই অবস্থায়ও পুত্র তারেক রহমান কেন দেশে ফিরছেন না সেই প্রশ্ন অনেকের মনে। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুকে তা স্পষ্ট করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লিখেছেন, এমন সংকটে দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণে নেই। কেন তা নেই সেটিকে স্পর্শকাতর উল্লেখ করে তার বিস্তারিত বলার সুযোগও কম বলে জানিয়েছেন তিনি। এই স্ট্যাটাস নিয়ে নানা আলোচনা, জল্পনা, কল্পনা, শঙ্কা। বর্তমান বাস্তবতায়ও তারেক রহমানের দেশে ফেরা না ফেরার সিদ্ধান্ত তাহলে কার উপর নির্ভর করছে? নেপথ্যে কি বড় কোনো শক্তি কাজ করছে? এখনো এসব প্রশ্নের জবাব নেই কারো কাছে। তবে ধারণা, সামান্যতম সুযোগ থাকলে মার এই সংকটে ছেলে পাশেই থাকার কথা। গত সরকারের আমলে দায়ের হওয়া সব মামলা থেকে জামিন পেয়েছেন তিনি। উনি চাইলে দ্রুততম সময়ে পাসপোর্ট ইস্যুর কথাও নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ অবস্থায় তারেক রহমানের আসা না আসার সাথে আগামী নির্বাচন ও দেশের ভবিষ্যৎ নির্ভরশীল বলে ধারণা কূটনীতিকদের। তারেক রহমান সেই ফেসবুক স্ট্যাটাসে একটা মন্তব্য করেছেন, যেটা নিয়ে আসলে উত্তরের চাইতে প্রশ্ন অনেক বেশি এসেছে। এগুলো গুজব হতে পারে। শুনেছি যে কোনো
আপনার গোয়েন্দা সংস্থা তাকে সচেতন করেছে যে এই মুহূর্তেই যেন তিনি বাংলাদেশে না আসেন। তো সেগুলো অনেক সময় সত্য মনে হয়, যেহেতু সাম্প্রতিক সময়ে তিনি এই ধরনের একটা মন্তব্য করেছেন। ফেব্রুয়ারি মাসে একটা জাতীয় নির্বাচনের কথা রয়েছে। নির্বাচন নিয়ে যদি মানুষের মনে সংশয় দেখা দেয়, তো সেইটা আমাদের জন্য আরো বেশি আতঙ্কজনক, আমাদের জন্য আরো বেশি চিন্তার বিষয়। অভ্যন্তরীণ বা বাইরের কোনো শক্তি তারেক রহমানের দেশে ফেরার পথে অন্তরায় কিনা এই প্রশ্নও তুলছেন কেউ কেউ। অন্তর্বর্তী সরকার বলছে বিএনপির এই শীর্ষ নেতাকে নিয়ে তাদের অবস্থান পরিষ্কার। সরকারের তরফ থেকে কিন্তু কোনো বিধি নিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নাই যে উনি দেশে আসবেন কিনা, এটা বিষয়ে উনি যে কোনো সময় আসতে পারেন। প্রথম কথা হচ্ছে যে এই পুরো জিনিসটা ওনাদের পলিটিক্যাল পার্টির ইস্যু, তো প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির কিছু কিছু মাইক্রো ইস্যুতে তো আর আমরা সরাসরি ইনভলভ হই না। আর উনি ওনার তরফ থেকে যদি আমাদেরকে বলা হয় সেটা তো অন্য বিষয়, কিন্তু সোফার কিন্তু এই ধরনের কোনো বিষয় আমাদেরকে জানানো নাই এবং আমরা মনে করি যে কোনো ধরনের কোনো বিধি নিষেধ নাই, ইজ ফ্রি টু কাম। এ অবস্থায় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খানিকটা উন্নতি হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নেওয়া যায় কিনা সেটিও ভাবছেন তার পরিবার ও দলের নীতি নির্ধারকরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। পরিবারের কেউ গুরুতর অসুস্থ হলে উদ্বেগ আর স্রষ্টার কাছে যেমন প্রার্থনা করে মানুষ, বগুড়ার পুত্রবধূ খ্যাত খালেদা জিয়ার জন্যও অঞ্চলবাসীর একই অনুভূতি। তাদের ভোটে নির্বাচিত খালেদা জিয়া দেশে 3 বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। গর্বের ব্যাটার বউয়ের এমন সংকটাপন্ন অবস্থায় পরিবারের মতোই সমব্যথী বগুড়াবাসী। শ্বশুরবাড়ি এবং নিজ নির্বাচনী এলাকা বগুড়ার সবখানে এখন বেগম জিয়ার সুস্থতা কামনায় চলছে আন্তরিক প্রার্থনা। 1960 সালে দিনাজপুরের মেয়ে খালেদা খানম পুতুল বউ হয়ে আসেন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের এই বাড়িতে। স্বামী জিয়াউর রহমান তখন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন। 1981 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হলে আটপৌরে গৃহবধূ বেগম জিয়াকে দেশ ও দলের ক্রান্তিলগ্নে হাল ধরতে হয় বিএনপির। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন সংগঠিত করে 80 ও 90 দশকের সন্ধিক্ষণে আস্থাশীল জাতীয় নেতায় পরিণত হন তিনি। 1991 সালে বগুড়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হবার পর দেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন খালেদা জিয়া। পরে আরও 2 মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়ার পুত্রবধূ। তার শারীরিক সংকটময় অবস্থা তাই উদ্বেগ আর মনোকষ্টের কারণ হয়ে উঠেছে এই অঞ্চলের সাধারণ মানুষেরও। আল্লাহ তাআলা তাকে শিফা দান করুক, খুবই দ্রুত সুস্থ কামনা করছি। জনগণের স্বার্থ, দেশের স্বার্থকে বিবেচনা করে তার জীবনকে সে উৎসর্গ করেছে। সে যে একজন, যেটাকে বলবো যে আলোক বিয়ের আর টর্চ লাইট আমাদের জাতির জন্য, সেটা সমগ্র বাংলাদেশের জন্য। তিনি কোনো দলের এখন ভাবা যাবে না। তার জন্য আমরা দোয়া করি যেন দ্রুত উনি আমাদের মাঝে আবারও ফিরে আসে। যে শেখ হাসিনা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে, কিন্তু খালেদা জিয়া কিন্তু সুযোগ ছিল এক সময়, বলছে যে সে দেশেই থাকবে এবং এই দেশ ছেড়ে যাবে না। আল্লাহ তাকে যেন সুস্থতা দান করেন। আমরা দলমত নির্বিশেষে আমরা যে যা দল করি না কেন, দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অবশ্যই যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, এই কামনা করি। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর গত 43 বছর ধরে বিএনপির হাল ধরে ইস্পাতসম নেতৃত্ব দেয়া নেতার শারীরিক এমন অসুস্থতায় উদ্বিগ্ন স্থানীয় বিএনপি নেতারাও। আওয়ামী শাসনামলে 15 বছর ধরে নানামুখী নিপীড়নের মুখেও দেশের স্বার্থে আপোষহীন থাকা নেত্রীর কথা বলতে গিয়ে তাই অশ্রুসজল হয়ে পড়েন অনেকেই। মার উপস্থিতিতে আমাদের মহান নেতা আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে, এইটুকু আমরা প্রত্যাশা করছি। এটাই যেন আল্লাহ পাক আমাদের এই দাবি পূরণ করে, এটুকুই। আজকে অসুস্থ, আমরা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি, আপনারা সকলে তার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। এটাই আমি দেশবাসীকে এই মুহূর্তে সবার কাছে আহ্বান জানাবো।
90-এর গণ অভ্যুত্থানে রাজপথে থেকে আর 24-এর গণ অভ্যুত্থানে কারাবন্দী থেকেও সমান স্পিরিট ও ঐক্যের প্রতীক হয়ে থাকা খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও ফিরবেন রাজনীতিতে জেলা জুড়ে শুক্রবার থেকেই চলছে প্রার্থনা। প্রিয় নেত্রীর সুস্থতায় কেউ রাখছেন রোজা, কেউ করছেন মানত। বগুড়ার প্রতিটি মানুষ খালেদা জিয়ার জন্য দোয়া করছেন, রোজা রাখছেন, মানত করছেন যে আমাদের প্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী আল্লাহ পাক তাকে যেন সুস্থ করে নিয়ে আসেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 7 আসন থেকে বেগম জিয়াকে আবারও মনোনয়ন দিয়েছে বিএনপি। 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বগুড়ার 2টি আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হন বেগম খালেদা জিয়া। ওই নির্বাচনের পর থেকে 2008 সাল পর্যন্ত তিনি বগুড়া থেকে যতগুলো নির্বাচনে অংশ নিয়েছেন, প্রত্যেক নির্বাচনে পুত্রবধূ খালেদাকে আঞ্চলিক ভাষায় ব্যাটার বউ ভোটে দাঁড়িয়েছে, তাকে জেতাতে হবে এমন প্রত্যয় নিয়ে বাক্স ভর্তি ভোট দিয়েছেন এই অঞ্চলের মানুষ। এই অঞ্চলের ব্যাটার বউ হিসেবে পরিচিত 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গেল 16 বছর ধরে স্বৈরশাসকের চরম নির্যাতনের মুখেও এক চুল আপোষ করেননি। সেই আপোষহীন নেত্রী সুস্থ হয়ে আবারও বাংলাদেশের রাজনীতিতে, এই অঞ্চলের রাজনীতিতে ফিরে আসবেন এমনটাই প্রত্যাশা করছে বগুড়ার মানুষ। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। শীত এলেও কমেনি ডেঙ্গুর প্রকোপ, থাকবে আরও 1 মাস। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি 2000-এরও বেশি ডেঙ্গু রোগী। গত 1 সপ্তাহে মারাও গেছেন 21 জন। কীটতত্ত্ববিদরা বলছেন জানুয়ারিতে কমতে পারে এডিস মশাবাহিত এই রোগের প্রভাব। শীত নেমেছে দেশ জুড়েই, পড়ছে কুয়াশা। কোথাও কোথাও তাপমাত্রা 13 ডিগ্রির নিচে। এডিস মশার বংশ বিস্তারের জন্য 25 ডিগ্রির বেশি তাপমাত্রা উপযুক্ত। শীতের এই সময়ে এডিস মশার বংশ বিস্তার হওয়ার কথা নয়। এরপরও থেমে নেই ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে গত 1 সপ্তাহে 4000-এর বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর বাইরে এবার ডেঙ্গুর সবচেয়ে বেশি প্রকোপ ছিল বরগুনায়। এখন কিছুটা কমলেও জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 39 জন। অনেক জেলাতেই এমন পরিস্থিতি। ডেঙ্গুর 30-40 বছরের একটা ধাক্কায় ঢুকছে, বিশেষত এই গ্রামাঞ্চলগুলো, এবং এটাতে মৃত্যুও বেশি হবে তুলনামূলকভাবে। অনেক লোক আক্রান্ত হবে এবং গরিব লোকরা আক্রান্ত হলে তারা সর্বশান্ত হয়ে যাবে, ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার হবে। ডেঙ্গু আক্রান্তদের 3 ভাগের 2 ভাগই রাজধানীর বাইরে, তবে নেই মশা মারার তেমন উদ্যোগ। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণ নির্ভর করছে প্রকৃতির উপর। ডিসেম্বরেও ডেঙ্গুর প্রকোপ এবার বেশ ভালো আকারে থাকবে। অন্যান্য বছর যেমন শীতকালে ডিসেম্বর আসলে অনেক কমে যায় ডেঙ্গু, এবছর কিন্তু তা হবে না। এই বছরের ডেঙ্গুর যে ঢেউ, এই ঢেউটি আঘাত করবে গিয়ে আগামী বছর জানুয়ারি পর্যন্ত। জানুয়ারির পর থেকে হয়তো ডেঙ্গুর প্রকোপটি অনেক কমতে শুরু করবে। মসকিটো কন্ট্রোলটা ইম্পর্টেন্ট। এখন যেটা হয় যে ঢাকা বা শহরের মানুষরা যেই কারণে আক্রান্ত হন, যেই জায়গাগুলোতে মসকিটো ব্রিডিংটা হয়, গ্রামে ওই মসকিটো ব্রিডিং প্লেস কিন্তু ডিফারেন্ট। তাহলে এখন ভেক্টর কন্ট্রোলের ক্ষেত্রে আমাদেরকে ডিফারেন্টলি কাজ করতে হবে। আমাদের কাজের পরিধিটা আসলে বেড়ে যাচ্ছে। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 377 জনের, সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত চলতি মাসেই। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দেশের 237 আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেও ঝালকাঠি 1 আসনে প্রার্থী চূড়ান্ত হয়নি এখনো। এই আসনে কে পাবে দলের মনোনয়ন, এমন প্রশ্ন নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে। এরই মধ্যে একাধিক মনোনয়ন প্রত্যাশী প্রচারণা শুরু করেছেন। আসনটিতে ধানের শীষের প্রার্থী হলে সাফল্যের বিষয়ে আশাবাদী নেতাকর্মীরা। রাজাপুর কাঠালিয়া উপজেলার 12টি ইউনিয়নে গঠিত ঝালকাঠি 1 সম্প্রতি 237টি আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা করা হলেও এখনও ফাঁকা রয়েছে এই আসনটি। স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে কে পাবে এই আসনের মনোনয়ন। নেতাকর্মীরা বলছেন 1973 সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচন এবং 2008, 18 এবং 24-এর নির্বাচনে আওয়ামী লীগের দখলে ছিল আসনটি। তবে পঞ্চম ও অষ্টম সংসদ নির্বাচনে আসনটির প্রতিনিধিত্ব করে বিএনপি। এবার ধানের শীষে প্রার্থী দেয়া হলে বিজয়ের বিষয়ে আশাবাদী স্থানীয় নেতাকর্মীরা।
1991 থেকে 2001 সাল পর্যন্ত যত জাতীয় নির্বাচন হয়েছে সব নির্বাচনে সেলিম ভাই সম্মুখে থাকিয়া মানে সম্মুখ সারি যোদ্ধা হইয়া নির্বাচন পরিচালনা করছেন। ইনশাআল্লাহ রাজাপুর কাঠালিয়ার মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে দানিশ শীষের প্রার্থী হিসেবে গোলাম আজম সৈকতকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। বিএনপি রাজপথে যারা ছিল তাদেরকে যদি ওই আসনটা না দেওয়া হয়, জোটের যে প্রার্থীর কথা শুনি মোস্তাফিজুর রহমান ইরান, আমার মনে হয় তিনি ওই আসনে হইতে পারবেন না। মনোনয়ন পেতে দিনরাত এলাকা চষে বেড়াচ্ছেন 6 মনোনয়ন প্রত্যাশী। কেন্দ্রের নজরে আসতে তুলে ধরছেন দলের দুঃসময়ে তাদের ভূমিকা আর ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমরা নেতাকে বলেছি আপনি মনোনয়ন তাকেই দিবেন যারা বিগত 17 বছরে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কারাবরণ করেছেন, নির্যাতিত হয়েছেন। আমাদের এখানে মানুষের গত 17 বছরের প্রতীক্ষা, এবং এখানে যারা আগে ধানের শীষের প্রার্থী হিসাবে ছিলেন তারাও দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা বেইমানি করে মির্জাফরি করে অন্য দলে যোগ দিয়েছে। এই আন্দোলন সংগ্রামের দীর্ঘক্ষণ আমার যে অবদান এবং আমি যে এই দলের পক্ষে দেশের পক্ষে যে কাজগুলি করেছি এটা বিবেচনা করে দল আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় দলের রাজাপুর কাঠালিয়া জালকাঠিয়াকে মনোনয়ন দিবেন বলে আমি আশা করছি। এই আসনে ধানের শীষকে পাশ কাটিয়ে জোটের কোনো প্রার্থীকে মনোনীত করা হলে সেটি সুবিধাজনক হবে না বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। ধানের শীষ না গেলে একটু অসুবিধা তো হবেই। ধানের শীষ মার্কা না থাকলে শুধু জালকাঠি এক আসনে না, সারা বাংলাদেশে অসুবিধা হয়েছে। মানুষ বিএনপি মানে ধানের শীষ। ঝালকাঠি এক আসনে ভোটার সংখ্যা 2,24,172 জন। জারিন অর্নি, যমুনা নিউজ। কুড়িগ্রামে বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা। শুধু একটি সড়কেই চলতি বছর 13 জনের প্রাণ গেছে। জেলায় 63টি সড়ক দুর্ঘটনায় হয়েছে 59 জনের প্রাণহানি। স্থানীয়দের অভিযোগ, যানবাহনের বেপরোয়া চলাচলের কারণেই বাড়ছে মৃত্যুর মিছিল। সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজনের তুলনায় রাস্তার প্রশস্ততা কম থাকায় ঘটছে দুর্ঘটনা। দেখতে স্বাভাবিক মনে হলেও এই পথ যেন সাক্ষাৎ মরণ ফাঁদ। কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর সড়ক। জেলার বিভিন্ন স্থান থেকে স্থলবন্দরে প্রতিদিনই আসা যাওয়া করে শত শত যানবাহন। রাস্তার বিভিন্ন পয়েন্টে রয়েছে নির্দেশক, তবুও দুর্ঘটনা কমছে না কোনোভাবেই। অবস্থা এমন, এখন এই পথে যাতায়াত করতে আতঙ্কে থাকেন যাত্রীরা। ভয় করে মনে হয় কখন যে খেলা অ্যাক্সিডেন্ট হয়, এমনি তো ভয় অ্যাক্সিডেন্ট হইতেছি, দিনকে দিন অ্যাক্সিডেন্ট হইতেছি। স্কুলে বাচ্চা কাচ্চা এবং আমরা মানুষগুলো চলাফিরে বাচ্চা নিয়ে আগায় যাইতে বা আসতে সমস্যা। এখানে গাড়ি কোনো জায়গায় কোনো বিট নাই। স্থানীয়রা বলছেন, বেপরোয়া ড্রাইভিংয়ের কারণেই সড়কে ঝরছে প্রাণ। চলতি বছর এই সড়কে প্রাণ গেছে 13 জনের। 2 বছরের দুর্ঘটনায় নিহত হয়েছেন 21 জন। গাড়ি এত স্পিডে চালায়, ব্রেক করতে গেলে গাড়ি উল্টে যায়, দেখা যায় ড্রাইভারও মারা যায়, পথচারীও মারা যায়। গাড়ি চালালে হ্যান্ডেল জাগার পরে গাড়ি কন্ট্রোল করা যায় না। প্রতি মাসে নাহলে 2-3 অ্যাক্সিডেন্ট হয়, 2 জন 3 জন 4 জন লোক করে মারা যায়। সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজনের তুলনায় সড়ক কম প্রশস্ত হওয়ায় ঘটছে দুর্ঘটনা। দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস সড়ক বিভাগের। রাস্তাগুলো প্রসারিত না, রাস্তাগুলো হলো সরু বা চিকন। ইনশিওর করতে হবে যে আমাদেরকে সবাইকে লাইসেন্সবিহীন যারা থাকবে তাদেরকে আটকায় দেওয়া, তাহলে আমাদের এই অ্যাক্সিডেন্টটা কম হবে। আমরা অনুসন্ধান করছি কোন জায়গাগুলোতে আসলে অধিক দুর্ঘটনা ঘটছে, এগুলো আমরা আমলে নিয়ে এখানে যদি ফুট ওভারব্রিজ যেখানে স্কুল আছে সেটি করা যায় কিনা সেটি আমরা বিবেচনায় নিচ্ছি। 1 বছরে জেলায় সড়ক দুর্ঘটনা ঘটেছে 63টি, প্রাণ হারিয়েছেন 59 জন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। মাদারীপুরে 7ম চীন মৈত্রী সেতুতে টোল চাওয়ায় ক্ষিপ্ত হয়ে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় 3 জন আহত হয়েছেন। শনিবার সদর উপজেলার পখিরা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে সেতু পারাপার হন কয়েকজন যুবক। এ সময় সেতুর কর্মীরা তাদের কাছে টোল চাইলে বাকবিতণ্ডা শুরু হয়। পরে দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায় অভিযুক্তরা। এতে আহত হন 3 জন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। টোল কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তারা।
নিয়মিত সুযোগ না পাওয়া সত্ত্বেও পারফর্ম করেন শেখ মেহেদী হাসান। শেষ ২০ ম্যাচে মাত্র ৮টায় সুযোগ পেয়ে একটিতেও দেননি ৩০-এর বেশি রান। এই ম্যাচেও নিয়েছেন ৩ উইকেট, তবুও নিয়মিত সুযোগ হয় না। এই অফ স্পিনার বলছেন এভাবে পারফর্ম করা তার জন্য কঠিন। দারুণ জয়ে সাইফুদ্দিনের ইনিংসের অবদান আছে বলে মনে করেন মেহেদী। চাকরি করে 1 মাস এই চ্যানেলে 1 মাস ওই চ্যানেলে চাকরি করলে অবশ্যই আপনার জন্য এটা কমফোর্টেবল না। সেম থিং আমার জন্য ডিফিকাল্ট, বাট চেষ্টা করতেছি। শেখ মেহেদী হাসান বললেন তার জন্য কাজটা কঠিন, কেনই বা হবে না। শেষ 20টা টি-20 ম্যাচে শেখ মেহেদী খেলেছেন মোটে 8টাতে এবং তার একটাতেও 4 ওভারে তিনি 30-এর বেশি দেননি। এত ভালো বোলিং করার পরও তিনি সুযোগ পাচ্ছেন না। আমার কাজ আছে খেলা। দেখেন, অ্যাজ এ প্লেয়ার হিসেবে প্রথমত বাংলাদেশ টিমে খেলা একটা গর্বের বিষয়, প্রাইডের বিষয়। তো সেটা আমি 10 ম্যাচ পরে খেলি আর রেগুলার খেলি, এটা ইম্পর্টেন্ট। এই ম্যাচেও যেটা দেখা গেছে, প্রথম ওভারে তিনি 13 রান খরচ করেছেন। এরপরও তার স্পেলটা শেষ হয়েছে 4 ওভারে 25 রানে এবং মহা গুরুত্বপূর্ণ 3টা উইকেট নিয়ে, যে 3 উইকেটেই বাংলাদেশ দল ম্যাচটা জিতেছে। 4 ওভার বল করলে হয়তো বা 1-2 ওভার আপনার খারাপ যাবে, বাট দেখা যায় সেই সময় আপনার যে এক্সিকিউশন করতেছেন ওটা পারফেক্ট হয় না। বাট আফটার যে আমি 3 ওভার এক্সিকিউশন ভালো করছি, এটা এক্সিকিউশনের উপর ডিপেন্ড করে এবং অল অ্যাবাউট সিচুয়েশন কি ম্যাটার করে ওটার উপর ডিপেন্ড করে আমি চেষ্টা করি। প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে জয়, বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট বেশ খুশি বলা যায়। খুশি তারা কেন হবে না? আয়ারল্যান্ড, যারা তুলনামূলক বাংলাদেশের চেয়ে দুর্বল, তাদের সঙ্গেই প্রথম টি-20টা হারতে হয়েছে। সেই জায়গায় সাইফুদ্দিনের শেষ দিকে ঝড়, লিটনের 50 আর শেখ মেহেদীর বোলিং, এই 3 মিলে বাংলাদেশ সমতায়। সাইফুদ্দিন অন থাকে, রেগুলার না। তারপরে দেখা যাচ্ছে যে যেদিনকার ব্যাটাররা ভালো করে সেদিনরা টেলরা ব্যাটিং পায় না। তো ইন্টারন্যাশনাল ম্যাচে দেখা যাচ্ছে টেলদের অনেক দিন পরে ব্যাটিং করতে হয়। যদি আমরা উপর থেকে অনেক ক্লাবস করি সেক্ষেত্রে হয়তো বা তাদেরকে আগায় নামতে হয়। তাই আমি বলবো এই জায়গা অনেক দিন পরে সাইফুদ্দিন এসে ইনিংসটা খেলছে আউটস্ট্যান্ডিং, বাট ওই প্রেশার মোমেন্ট ওই 2টা বাউন্ডারি আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। পাওয়ার প্লেতে ওদের স্টার্ট ছিল অসাম। না, আমি বলিনি, শেখ মেহেদী প্রেস কনফারেন্সেই বলেছেন। সেই অসাম পারফরমেন্সকে আরও অসাম পারফরমেন্স দিয়ে বিট করেছেন মেহেদী 3টা উইকেট নিয়ে। বাংলাদেশ দলকে যদি সিরিজটা জিততে হয় এই চট্টলায়, শেষ টি-20তে মেহেদীকে আবারও অসাম পারফরমেন্স করতে হবে। সঙ্গী হিসেবে লিটন দাস, তানজিদ তামিম, পারভেজ ইমন কিংবা সাইফুদ্দিনদেরও জ্বলে উঠতে হবে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। এশিয়া মহাদেশের সবচেয়ে প্রভাব বিস্তারকারী দেশ যুক্তরাষ্ট্র। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা চীন থেকে 30 পয়েন্টেরও বেশি ব্যবধানে পিছিয়ে 3 নম্বরে ভারত। অস্ট্রেলিয়া ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক লোয়াই ইনস্টিটিউটের এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2025-এ উঠে এসেছে এমন তথ্যই। বাংলাদেশের অবস্থান গতবারের মতোই 20 নম্বরে। 2018 সাল থেকেই প্রতি বছর এশিয়ায় প্রভাব বিস্তারকারী দেশগুলোর তালিকা প্রকাশ করে অস্ট্রেলিয়া ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক এবং গবেষণা সংস্থা লোয়াই ইনস্টিটিউট। বরাবরের মতো এবারও তারা প্রকাশ করেছে এশিয়া পাওয়ার ইন্ডেক্স। মূলত 27টি দেশ এবং অঞ্চলের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা, কূটনৈতিক প্রভাব সহ 8 বিষয়ে 131টি সূচক মূল্যায়ন করা হয়। নিজ গবেষণা এবং বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তথ্যকে আমলে নিয়ে পয়েন্ট দেয়া হয়। লোয়াই ইনস্টিটিউটের তথ্যমতে বরাবরের মতো শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটির পয়েন্ট 80.4। যদিও এবার তাদের পয়েন্ট নিজেদের অতীত রেকর্ডের তুলনায় সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। পরের অবস্থানে থাকা চীনের সাথেও তাদের ব্যবধান 2020 সালের পর সবচেয়ে কম। 70 পয়েন্টের বেশি থাকায় এই দুই দেশকে চিহ্নিত করা হয়েছে সুপার পাওয়ার হিসেবে। গত বছরের মতো এবারও 3 নম্বরে ভারত, তবে পয়েন্ট বেড়ে 40 হওয়ায় রিপোর্টে তাদের মেজর পাওয়ার ক্যাটাগরিতে রাখা হয়েছে। জাপান, রাশিয়া, মালয়েশিয়া ও পাকিস্তান সহ 15টি দেশ 10 পয়েন্টের বেশি নিয়ে রয়েছে মিডল পাওয়ারের তালিকায়। বাংলাদেশ রয়েছে গতবারের মতোই 20 নম্বরে। তবে 2024 সালে ঢাকার পয়েন্ট ছিল 9.4, এবার যা কমে দাঁড়িয়েছে 9। তালিকায় পরের 3 অবস্থানে শ্রীলঙ্কা, লাওস ও মিয়ানমার। 27 দেশ ও অঞ্চলের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পাপুয়া নিউগিনি। 2024 সালের তুলনায় এবছর সবচেয়ে বেশি বেড়েছে উত্তর কোরিয়া, ভিয়েতনাম ও চীনের পয়েন্ট।
সবচেয়ে কমেছে যুক্তরাষ্ট্রের, পয়েন্ট কমার তালিকায় পরের 2 অবস্থানে বাংলাদেশ ও তাইওয়ান। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ক্যারিবিয়ান সাগরে মার্কিন হামলার জেরে উত্তেজনার মাঝেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাথে ফোন আলাপ হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নাম প্রকাশে অনিচ্ছুক 2 মার্কিন কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। গেল সপ্তাহে ফোনে কথা বলেন তারা। জানা যায় একটি সম্ভাব্য দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা করেছেন 2 রাষ্ট্রপ্রধান। বলা হয় দুপক্ষ সম্মত হলেও এখনও ঠিক হয়নি বৈঠকের দিন তারিখ। আনুষ্ঠানিকভাবে ফোন আলাপের সত্যতা নিশ্চিত করেনি কারাকাস কিংবা ওয়াশিংটন কেউই। ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি ঘোষণার পর অনিশ্চয়তায় দিন কাটছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বহু অভিবাসী প্রার্থীর। এমনকি যারা দেশটিতে পাড়ি জমিয়েছিলেন তারাও আতঙ্কিত। ভিসা ইস্যু অনেক কমিয়েছে যুক্তরাষ্ট্র, ফলে কার্যক্রম সীমিত করছে বিভিন্ন ইমিগ্রেশন সেবাদানকারী প্রতিষ্ঠান। ট্রাম্পের অভিযোগ, তৃতীয় বিশ্বের অভিবাসীরা মার্কিন করদাতাদের ওপর বোঝা ও অপরাধী। তবে বিশেষজ্ঞরা বলছেন মার্কিনীদের তুলনায় অপরাধে পিছিয়ে কম আয়ের অভিবাসীরা। তালেবানের বর্বরতা থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন এই আফগান সাংবাদিক। পরিবার নিয়ে সেখানে নিরাপদে কাটাতে চেয়েছিলেন বাকি জীবন। তবে ওয়াশিংটনের অভিবাসন সংক্রান্ত নতুন সিদ্ধান্তের পর ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তিনি। দুর্ভাগ্যজনকভাবে আফগানিস্তানে কোনো ভবিষ্যৎ নেই, সেখানে কোনো কাজের সুযোগ নেই। এছাড়া ফিরে গেলে আমার প্রাণহানির আশঙ্কাও রয়েছে। এ নিয়ে চাপে রয়েছে ভারত সহ তৃতীয় বিশ্বের ইমিগ্রেশন সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোও। ভিসা অনিশ্চয়তায় দিন কাটছে অভিবাসন প্রার্থীদের, বাতিল হচ্ছে বিভিন্ন ইমিগ্রেশন প্রোগ্রাম। অভিবাসন নীতিতে অনেক পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র। এখন খুবই কম সংখ্যক ভিসাই ইস্যু করা হচ্ছে, ফলে সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন অভিবাসন প্রার্থীরা। সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে এক ন্যাশনাল গার্ড সদস্য নিহত হওয়ার ঘটনায় এক আফগান শরণার্থীর নাম সামনে আসে। এরপরই অভিবাসন নীতি নিয়ে নতুন করে উত্তেজনা শুরু হয় দেশটিতে। ট্রুথ সোশ্যালের এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন সকল তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করবেন তিনি। এমনকি রিভার্স মাইগ্রেশন ঘটিয়ে ফেরত পাঠানো হতে পারে গ্রিন কার্ডধারী অভিবাসীদেরও। এই সিদ্ধান্তের পেছনে ট্রাম্পের ব্যাখ্যা, অভিবাসীরা যুক্তরাষ্ট্রে এসে বিভিন্ন অপরাধ ঘটাচ্ছে, মার্কিন করদাতাদের উপর বোঝা তারা। তবে বিশেষজ্ঞরা বলছেন মার্কিন নাগরিকদের তুলনায় অপরাধ প্রবণতা অনেক কম অভিবাসীদের। সাধারণত খুব শিক্ষিত না হলে কোনো অভিবাসী যুক্তরাষ্ট্রে আসতেই পারে না, তাই দরিদ্র দেশ থেকে আসলেই সে অপরাধী নয়। বিভিন্ন গবেষণা বলছে মার্কিন নাগরিকের তুলনায় কম আয়ের অভিবাসীদের অপরাধ করার সম্ভাবনা কম। ট্রাম্পের এমন কঠোর অভিবাসন নীতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে সমালোচনা। তবে এ নীতি আদতেই বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজের সকালের আপডেটগুলো। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।